আজ অনেক দিন বাদে রেনু রাজীবকে দেখল। কতদিন হবে? তা প্রায় 12 বছর তো বটেই। যখন রেনু কিশোরী ছিল, যখন রেনুর ভীষণ নরম একটা মন ছিল, যখন রেনু মনে মনে রাজীবকে আমার রাজীব বলতো, তখন রাজীবের সাথে শেষ দেখা বকুলতলার পার্কটায়, পুরনো অসত্য গাছটার নিচে। এইখানে হঠাৎ রাজীবের সাথে দেখা হয়ে যাবে, তাও স্বপ্নেও ভাবিনি। আজ রেনুর ভাইজাগ এসেছে ওর টিম মেম্বারদের সাথে। এখানে ওদের একটা গেট টুগেদার কাম মিটিং হচ্ছে 3 দিনের জন্য। অফিস থেকে হোটেলেরই ব্যবস্থা করা হয়েছে। থাকা খাওয়া অফিসের দায়িত্ব। প্রাইভেট কোম্পানিগুলো এগুলো ভালো করে সারা বছর নিগড়ে নেয়, কিন্তু বছর শেষে এরকম দু একটা দিন ওদের উপহার দেয়। মিটিং শেষ করে সবাই দৌড়াচ্ছিল সাইট সিংয়ের। রেনুর এই হুড়োহুড়ি ভালো লাগে না। সারা বছর তো দৌড়াতে হয়, এরকম দু একটা দিন পেলে কোথাও একটু চুপচাপ একটা গল্পের বই নিয়ে বসতে ভালো লাগে। ওদের হোটেলটা একেবারে সমুদ্রের পাড়ে। সমুদ্রের নিজস্ব একটা প্রাইভেট বিচ আছে। সেখানে বড় বড় বোল্ডার ফেলা বসার ব্যবস্থাও আছে। সেখানেই বসছিল। পাপিয়া বারবার বলছিল ওকে সঙ্গে যেতে। একা একা হোটেলে কি করবে রেনুদি? বোর হয়ে যাবে। রেনু হেসেছিল। তোমাদের মতো অল্প বয়স থাকলে অনেক কিছুই করা যায়। আমার বয়সে এসে সেটা কি আর ভালো লাগে? তোরা যা, আমার হোটেলে দিব্যি ভালো লাগবে। সমুদ্রের পাড়ে বসে বসে গল্পের বই পড়ব। তা গল্পের বইটা নিয়ে সমুদ্রের পাড়ে বসেছিল। দু একটা পাতা পড়া হয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ মনে পড়ল রুকুকে এবার একটা ভালো মোবাইল দিতে হবে। রুকুরও এবছর 18 হবে। এতদিন পর্যন্ত দাদা কিছুতেই ওকে স্মার্টফোনে হাত লাগাতে দেয়নি। পড়াশোনার জন্য প্রয়োজন হলে বাবার কাছ থেকেই নাও, তারপর আবার ফেরত দাও, নয়তো পড়াশোনার ক্ষতি। রুকু এবছর পিসিমণিকে ধরেছে বাবাকে বোঝাইতে। বিশ্বাস করো, কলেজে একটা ছেলেরও বাটন ফোন নেই। সবাই আমায় জিজ্ঞাসা করে ওই প্রগৈতিহাসিক যুগের জিনিসটা পেলি কোথায়? তোর দাদার সাথে এবার কথা হয়েছে। রেনু একটু রাগারাগিই করেছে। তোর সবটাইতে বাড়াবাড়ি দাদা। কলেজে উঠে গেলে ছেলে, তাকে এখনও স্মার্টফোন দেওয়া যাবে না? শেষে বাধ্য হয়ে দাদা হার মেনেছে। ঠিক আছে, তোর যা মন হয় কর, তবে আমি ফোন কিনে দিতে পারবো না। রুনু একটু বিরক্ত হয়ে বলেছিল, তোকে কিনেও দিতে হবে না। তুই মত দিয়েছিস এই ঢের। ভাইপোকে একটা মোবাইল কিনে দেওয়ার ক্ষমতা ওর পিসির আছে। বসে বসে মোবাইল সার্চ করছিল। অন্য সময় অফিস সেরে বাড়ি ফেরার পর রাতের খাবারটা তৈরি করতে আলসেমে লেগে সেখানে মোবাইল খোঁজার বেশ একটা বিরক্তিকর কাজ। 2-3টে কোম্পানির মধ্যে তুলনামূলক আলোচনা করে কোন কোম্পানির কোনটা ভালো, এত সব ভেবে একটা মোবাইল কিনতে অনেক এনার্জি লাগে। 18-20 বছর বয়সের ছেলেমেয়েরা সেটা খুব ভালো পারে। এই বয়সে ডিসিশন নেওয়াটা কঠিন কাজ। তাও কষ্ট করে কাজটা করলো। মোমেন্ট অ্যাপে অর্ডারটা দিয়েই দিল। আজকাল এই অ্যাপগুলো দারুণ হয়েছে। ঘন্টা দুয়েকের মধ্যে মোবাইল চলে আসবে ওর হাতে। সঙ্গে সিমও পাওয়া যাবে। সামনে বসে আধার কার্ডের নাম্বারের সাথে আঙুলের ছাপ মিলিয়ে গেলে নিজেরা একটা ফটো তুলে নিয়ে যাবে এবং ঘন্টা দুয়েকের মধ্যে সিম চালু হয়ে যাবে। ঠিক করছে, 1 বছরের জন্য রিচার্জ করে দিবে, যাতে রুকুর বাবাকে না বলতে হয়। ভেবেছিল জন্মদিনে নিজে হাতে রুকুকে দিতে পারবে। কিন্তু কেমন যেন একটা ঘোরতর সন্দেহ হচ্ছে মিস্টার শ্যাম, ওর বস, ওকে আনার জন্য শহরে পাঠানোর তোড়জোড় শুরু করছে। গত 2 বছর প্রমোশন না নিয়ে অনেক কষ্টে যাওয়াটা আটকে ছিল। এবার বোধহয় সেটা আর সম্ভব হবে না। অতএব হাতে হাতে গিফট দেওয়ার বিলাসিতা এবারের মতো তুলে রেখে কুরিয়ার করে দেবে ঠিক করলো। ঠিক সেই সময় রাজীবকে দেখতে পেল। প্রথমে বিশ্বাস করতে পারছিল না। তারপর যখন দেখলো ওর দিকে ধীরে পায়ে এগিয়ে আসছে, তখন শিওর হলো। সম্পর্কটা কেটে যাওয়ার পর অনেক দিন মনে মনে ভেবেছিল কোনো দিন যদি হঠাৎ করে রাজীবের সাথে দেখা হয়ে যায় কীরকম লাগবে। আজকে যখন রাজীব সামনাসামনি এগিয়ে এসছে, তখন দেখলো কিছু লাগছে না। এটা যেন খুব সাধারণ ঘটনা। ঘটা না ঘটায় ওর জীবনে খুব একটা কিছু যায় আসে না। রাজীব সামনে এসে দাঁড়িয়ে হাসল। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! আমি বিশ্বাস করতে পারছি না আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। কেমন আছো রেনু? রেনু রাজীবকে দেখল। এই 12 বছর বয়সে বিশেষ কিছু বাড়েনি, একই রকম সুন্দর আছে। রেনু তো এই 13 বছরে 22 বছর বেড়ে গেল। একটু হাসলো। ভালো আছি। ছুটি কাটাতে এসেছিল? রাজীব হাসলো। হ্যাঁ, একরকম বলতে পারো। তুমি এখানে? কথা বলতে বলতে রাজীব চুলে হাত চালালো। একই রকম আছে। সবসময় নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা, তবে দরকার ছিল না। এলোমেলো চুলে রাজীবকে মানায়। রাজীব সত্যি সুন্দর। এখন বরং আগের থেকে একটু ওজন বাড়ায় আরও বেশি সুন্দর হয়েছে। রাজীব অফিসের কাজে এসেছি, বুঝতে পারল রাজীব। বুঝবার চেষ্টা করছে। এই 12 বছরে রেনু কোথায় পৌঁছে রাজীবের সেই সম্পর্কের কোনো ধারণা নেই। রাজীব যখন ছেড়েছিল
রেনুর তখন মাত্র 20। মাঝের এই 12 বছরের হিসাব রাজীব রাখার কোনো প্রয়োজন বোধ করেনি। রেনুকে কিন্তু আজকে সম্ভবত কিছুটা কৌতূহল হচ্ছে। আগে হলে রেনু রাজীবের সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারত না। প্রচুর লজ্জা আর অস্বস্তি ওকে ঘিরে ধরত। প্রত্যাখ্যান মানুষকে শুধু দুঃখ দেয় না, তার সাথে অন্যের চোখে তার নিজস্ব অবস্থানটা বড় বেশি স্পষ্ট করে তোলে। অস্বস্তিটা সেই জায়গায় ঠিক কিছু একটা ছুতো করে চলে যেত। কিন্তু এই 12 বছর রেনুকে অনেক কিছু শিখিয়েছে। একটু অস্বস্তি না পেয়ে ভালো করে রাজীবকে সামনে থেকে দেখতে লাগলো। রাজীব রেনুর পাশে বোল্ডারে এসে বসলো। কদিন থাকবে? পরশু চলে যাব। রেনু বুঝতে পারলো না রাজীব ওকে ভালো করে দেখছে। রেনুর মজা লাগলো। তাহলে এখনও ওর মধ্যে কিছু রহস্য তৈরি হচ্ছে। শেষবার রাজীব ওকে এটাই বলে গেছিল, তোমার মধ্যে কোনো রহস্য নেই, তুমি বড়ই সাদামাটা। মেয়েদের মধ্যে একটু রহস্য না থাকলে মানায় না। রাজীব একটু সময় নিল। কিছু ক্যালকুলেশন করলো নিশ্চয়। আগে রাজীব বড়ই ক্যালকুলেটিভ ছিল। তারপর একটু সতর্ক গলা বলল, সন্ধ্যাবেলা ফ্রি আছো? আজকে আমার সাথে ডিনার করবে? রেনু রাজীবের দিকে তাকালো। গলার স্বর কেমন যেন একটা রিকোয়েস্টের সুর। মনে হচ্ছে রাজীব বাজার পড়তির দিকে। পয়সা, চেহারা, ব্যাকগ্রাউন্ড কোনোটা দিয়ে রাজীব আর বাজার ধরতে পারছে না। না, আজ হবে না। রাজীবের গলাটা আর একটু নরম হলো। কেন করবে না রেনু? আমার পরে এখনও রেগে আছো? রেনু চেষ্টা করে গলাটা নিষ্ক্রিয় করতে হলো না। যত সময় যাচ্ছে যেন কেমন রাজীবের পর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। তুমি একা আছো? সোনালি তোমার সাথে নাই? রাজীব নিজেকে একটু সামলে নিল। এবার রেনু বুঝলো এই ক্যালকুলেশনটা রাজীব করছে। এই কথাটা সে আসবে রাজীব জানতো না, এবং হিসাব করছিল কিভাবে কথাটা প্লেস করবে। আলতো গলায় বলল, না, সোনালির সঙ্গে নেই। রেনু হাসলো। ও তাই বলো? তাই জন্য ডিনারে ডাকছো? রাজীবের গলাটা একটু করুণ শোনালো। না, তাই জন্য ডাকি নেই। তুমি আমার সাথে ডিনারে গেলে সোনালি কিছু যাবে আসবে না। চলো না, আজ কিছুটা সময় একসাথে কাটাই। আমি জানি আমি তোমার সাথে যা করেছি সেটা ঠিক করিনি। তবে মানুষ মাত্রই তো ভুল হয়। শুধরানোর সুযোগ থাকলে কখনো কখনো শুধরায়। কিন্তু সেই সুযোগ তো জীবনে সবাইকে দেয় না। কথাটা রেনুর কানে বাজলো। শুধরানোর সুযোগ খুঁজছে? প্রশ্ন করলে হয়তো কিছু বোঝা যেত। হয়তো রাজীবের জন্য বোঝানোর জন্য রাজীব কথাটা বলেছে। কিন্তু আজকে রেনুর সত্যি আর রাজীবের জীবন নিয়ে কোনো কৌতূহল নেই। রাজীবের উত্তরে আসে রেনু মুখের দিকে তাকিয়েছিল। রেনু হয়তো কোনো উত্তর দিত, কিন্তু তার আগে ফোন বেজে উঠল। রুকুর ফোনটা ডেলিভারি দিতে ডেলিভারি বয় হোটেলের রিসেপশনে এসে দাঁড়িয়েছে। আমি যাচ্ছি, একটা জিনিসের অর্ডার দিয়েছিলাম। ডেলিভারি বয় রিসেপশনে দাঁড়িয়ে আছে, নিতে হবে। রাজীব এবার স্পষ্ট মিনতি করলো, জিনিসটা নিয়ে তো ফেরত আসবে? প্লিজ রেনু, আমি অপেক্ষা করব। আমার তোমার সাথে অনেক কথা আছে। তুমি জানো না আমি এই কবছর কিভাবে তোমাকে খুঁজছি। রেনু কিছুটা সময় লাগলো নিজেকে সামলে নিতে। সেই রাজীব কত অবহেলা ভরেছিল। বলেছিল, আমার আর তোমার কাছে ফেরত আসা সম্ভব নয়। আমি মানসিকভাবে সোনালির দিকে অনেকটা এগিয়ে গেছি। একবারও ভেবে দেখেনি 4 বছরের সম্পর্কের পরে রেনু কথাটা কিভাবে নেবে। আজ সে ওর কাছে ভিক্ষে করছে। কিন্তু রেনু সামনে নিল। সেই 12 বছরের শিক্ষা হবে না রাজীব। জীবন জিনিসটা নিয়ে রুমে গিয়ে আগে চেক করে নেব। তারপর এখানে কোথায় ভালো কুরিয়ার আছে দেখে পার্সোনাল করতে যেতে হবে। আসছি। ছেলেটা অনেকক্ষণ অপেক্ষা করে আছে আমার জন্য। রেনু রাজীবকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এগিয়ে গেল। রিসেপশনে ছেলেটাকে পেয়ে গেল সহজে। পকেটে হাতে নিল এবং ওখানে দাঁড়িয়ে আধার নাম্বার দেওয়া, আঙুলের ছাপ, ফটো তোলা, এমনকি সিম কার্ডটাও হস্তান্তর হয়ে গেল। ঘন্টা দুয়েক বাদে চালু হয়ে যাবে। রেনু তাকিয়ে রাখলো সিম কার্ডের খামটার উপর বড় বড় করে মার্কার দিয়ে সিম কার্ড নাম্বার লেখা। চলে আসছিল। কি মনে হতে আবার জিজ্ঞাসা করলো, এখানে কাছাকাছি ভালো কুরিয়ার আছে? 5 মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স। রেনু থ্যাংক ইউ জানিয়ে রিসেপশন থেকে বেরিয়ে এলো। এর সাথে একটা চিঠি জুড়ে দিয়ে রুকুর কাছে আজই পার্সেল করে দিবে। ফোনে বলে দিবে জন্মদিনের দিন খুলতে। বেরিয়ে অবাক হয়ে দেখলো রাজীব ওখানেই দাঁড়িয়েছে। পেলে জিনিসটা? রেনু সংক্ষেপে উত্তর দিল, হ্যাঁ, দিয়ে গেল। তারপর রাজীবকে বোঝানোর জন্য জুড়ল, বললো কাছাকাছি 5 মিনিটে হাঁটা পথে ভালো কুরিয়ার আছে, এখন যাব ওটা পাঠিয়ে দিতে। রাজীব সঙ্গে সঙ্গে বলল, চলো আমিও তোমার সাথে যাই, আপত্তি নেই? না। এবার রেনু একটু কৌতূহল হচ্ছে। যে রাজীবকে ও চিনত, সে নিজের দাম বাড়ার জন্য অস্থির থাকতো। এখন সত্যি জানতে ইচ্ছা করে রাজীবের জীবনটা হয়েছে কি। আলতো গলায় উত্তর দিল, না, আমার আপত্তি কি আছে? রাজীব একটু সতর্ক গলায় বলল, না, তুমি কার সাথে এসেছো তো জানি না, অন্য কারো তো আপত্তি থাকতে পারে। এইবার রিনু বুঝলো রাজীব অনেক ক্যালকুলেশন করছে। সম্ভবত ডিনারে না যাওয়ার কারণটা সঙ্গীর আপত্তি হিসাবে ধরে নিয়েছে। আমি অফিসের কলিগদের সাথে এসেছি। রাজীব রেনুর সাথে সাথে রুম পর্যন্ত এলো।
রুমের সামনে একটু থমকে দাঁড়িয়ে বলল, তুমি কি রুমটা বুক করছো? রেনু হাসি পেল। রুমের ট্যারিফ দেখে রেনুর অবস্থান বোঝার চেষ্টা করছে। রাজীব এত কি বোঝার আসছে? সোনালি খুব সুন্দর ছিল, একদম রাজীবের সাথে মানানসই, সম্ভবত ফ্যাশনেবল, খুব ফাস্ট লাইফ লিড করতো। সব কিছু রাজীবের সাথে মানানসই। রেনু তখনও ওর থেকে আলাদা ছিল, আজও আছে। তবু রাজীব কি এত হিসাব করছে? আমি বুক করিনি, অফিস থেকে করে দিয়েছে। রাজীব আর এক পা এগোলো। তোমার একার নামে বুক করা হয়েছে না রুমমেট আছে? এবার রেনু একটু নেশা লাগলো। দেখাবে রেনু কি আছে আজ। একদিন যে বড় অবহেলায় ফেলে চলে গেছিল, সে যখন আজ এত বোঝাবার চেষ্টা করছে, বোঝানো রেনু আজ ওর অবস্থানটা, ওর শিক্ষা ওকেই বাধা দিল না, রুমমেট নেই। দুজনের রুমে প্রবেশ করলো, বুঝতে পারলো এই রুমটা রাজীব অনলাইনে চেক করেনি। বিস্ময় আর ঢাকতে না পেরে বলল, ও এর সাথে ডাইনিং এবং লিভিং রুমও আছে? রেনু হাত দিয়ে সোফাটা দেখে বলল, বসো, কফি খাবে? রাজীব ক্যালকুলেশন বোধ হয় মোটামুটি শেষ। নিজের ভূমিকাটাও ওর স্পষ্ট বোঝা হয়ে গেছে। কুরিয়ার করে এসে একসাথে কফি খাবো, আগে চলো কাজটা সেরে আসি। মোবাইলটা সামনে টেবিলে রেখে রেনু গেল ভিতর থেকে চিঠি লিখে আনতে। এখনও পার্সোনাল লেটার কারো সামনে বসে লিখতে পারে না, মনটা এলোমেলো হয়ে যায়। চিঠি লিখে আবার যখন ফিরে এলো, দেখলো রাজীব মোবাইলটা নাড়াচাড়া করে দেখছে। ওকে দেখে জিজ্ঞাসা করলো, এত বেশি দামি মোবাইল কার জন্য কিনলে? রেনু মনে করার চেষ্টা করছিল চিঠি বাদ দিয়ে আর কি কিছু পাঠাবে কি না। না, আর কিছু মনে পড়ছে না। রাজীবের দিকে তাকিয়ে বলল, রুকুর জন্য, দাদার ছেলে। রাজীব সঙ্গে সঙ্গে বলল, রোহনদার ছেলে? কত বড়? রেনু মোবাইলটা হাতে নিল। প্যাক কুরিয়ার কোম্পানি করে দিবে। দরজার দিকে এগোতে এগোতে বলল, সামনের মাসে 18 বছর পূর্ণ হবে। রাজীব কথা চালালো ভঙ্গিতে বলল, 18 বছরের ছেলের হাতে এই মোবাইল? রেনু হাসলো। ওর চাহিদার কিছু নেই, আমারই দিতে শখ হলো। দুজনে রাস্তা দিয়ে হাঁটছিল। প্রথমে রেনুর এই অসুবিধা হচ্ছিল রাজীবের সাথে কথা বলতে। এখন বলা যায় ব্যাপারটা বেশ এনজয় করছে। রাজীব কথার মধ্যে কোথায় একটা রেসপেক্ট চলে এসেছে। রেনু, সত্যি আমার সাথে ডিনারে যাবে না? বিশ্বাস করো, আমার তোমাকে অনেক কথা বলার আছে। রেনু রাজীবের দিকে তাকালো। বিশ্বাস করো, আমার কোনো কথা শোনার নেই। আর আমার কিছু নীতিবোধ আছে। সেটা আজকাল যুগে অচল না সচল সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার আছে। আর আমি ওটা বিসর্জন দেওয়ার কথা ভাবতে পারি না। আমি সোনালির অবর্তনে মনে তোমার সাথে ডিনারে যেতে পারি না। রেনু আশা করছিল রাজীব থমকাবে, কিন্তু রাজীব থমকালো না। একইভাবে হাঁটতে লাগলো। সোনালি আর আমি সেপারেশনে আছি, আমাদের শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে। সোনালি এখানে একটা হোটেলে রিসেপশনে কাজ করছে। ওর সাথে ফাইনাল কথা বলতে ভাইজ্যাগ এসেছিলাম। রাজীব না থমকালো। রেনু একটু থমকে গেল। শেষ দিন পার্কে যেন কি বলেছিলে রাজীব? রেনুর না হয় অনেক কিছু ছিল না, সোনালির তো ছিল। রাজীবের দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোমাদের সন্তান নেই? আছে, 9 বছর একটা মেয়ে আছে, মায়ের সাথে থাকে। আবার খানিকটা দুজনে চুপচাপ হাঁটলো। রাজীব আবার বলল, আমি তোমাকে সেই কারণে ডিনারে ডাকিনি। আমার নিজের সংসার ভেঙে পড়েছে বলে তোমাকে ডাকছি না, তা নয়। অনেক দিনের মাঝে খুব খারাপ গেছে, সব দিক দিয়ে আমি ভেঙে পড়ছি। আজকে অনেক দিন বাদে তোমাকে দেখে খুব ভালো লাগলো। তোমার সাথে দিনগুলো সত্যি খুব সুন্দর ছিল। আমি বোকা, তাই ভুল করেছিলাম। আজকে ধরো সেই ভুলের কম্পেনসেশন দিতে তোমাকে ডাকছি। সন্ধ্যাবেলা তোমাকে আমি তোমার হোটেল থেকে তুলে নিব, হবে? রেনুর কেমন যেন সব গুলিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে বলল, ঠিক আছে, যাব। রাজীব অন্তত বেশি সঙ্গে সঙ্গে বলল, সন্ধ্যা 7টা। রেনু একইভাবে বলল, ঠিক আছে, আমি কিন্তু ভেজ খাই। রাজীব সঙ্গে সঙ্গে বলল, আমরা ভেজই খাবো। তুমি কি নন ভেজের ছোঁয়া খাও না? একদম পিওর ভেজ রেস্টুরেন্টে যাবা? না, আমার ছোঁয়াছুঁয়ির কোনো ব্যাপার নেই। তুমি আমার পাশে বসে নন ভেজ খেলেও আমার কোনো অসুবিধা নেই। রাজীব অন্তত ব্যগ্রভাবে বলল, না না, আমিও ভেজ খাবো। মোবাইলটা কুরিয়ার করে দিয়ে ফেরার পথে পকেটে হাত ঢুকে রেনু দেখলো সিম কার্ডটা পকেটেই রয়ে গেছে। ওটা মোবাইলের সাথে দিয়ে দেওয়া হয়নি। ফেরার পথে দুজনে অটো ধরল। রাস্তাটা খুব কম, তবুও রেনুর নিজের ভূমিকাটা ঠিক করে নিতে কিছুটা সময় লাগবে। অটো থেকে নামার সময় রাজীব একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলো, তোমার ফোন নাম্বারটা? রেনুর স্মৃতিশক্তি চিরটাকাল খুব বেশি, বিশেষ করে সংখ্যা ও খুব সহজে মনে রাখতে পারে। একটু আগে দেখা সিম কার্ডের নাম্বারটা না থেমে বলে গেল। রাজীব নিজের মোবাইলে সেটা সেভ করে নিল। আসার আগে ফোন করে নিব। রেনু ঘাড় হেলিয়ে সম্মতি জানিয়ে হোটেলে গেট দিয়ে ঢুকে গেল। হোটেলে ফিরে সবার প্রথমে দুটো সিমের একটি রিপ্লেস করল নতুন সিমের সাথে।
তারপর চেনা পরিচিত সবাইকে মেসেজ পাঠিয়ে দিল, আপাতত এই সিমটা কাজ করছে না, এই সিমে পাওয়া যাবে। পাপিয়ে ফিরে এসেছে, প্রচুর জিনিসপত্র কেনাকাটা। রেনুর রুমটা বড় হলেও সবাই মিলে রেনুর ঘরে এসে হাজির হলো। রেনু দেখছিল ওদের হাসি সমুদ্রে ফেনার মতো সারা ঘরে ছড়িয়ে পড়ছে। পাপিয়ের সাথে সৌরভের সামনের ফেব্রুয়ারিতে বিয়ে। সৌরভ টিমের সাথে এসেছে, অতএব ওদের এখন জীবনে বেশ সময় চলছে। সেটা পাপিয়াকে দেখলেই বোঝা যাচ্ছে। আজকে পাপিয়া আর সৌরভ মিলে সবাইকে ওদের এনগেজমেন্টের খাওয়া খাওয়াবে। পাপিয়া হঠাৎ মুখ তুলে রেনুর দিকে তাকিয়ে বলল, রেনুদি, চলো না সন্ধ্যাবেলা আমাদের সাথে খেতে যাবে। রেনু একটু দূরে বসে সবাইকে দেখছিল, হাসছিল। তোমাদের আগে একটা নিমন্ত্রণ এসে গেছে, আমি একজনের সাথে খেতে যাচ্ছি। সবাই ঘুরে বসলো, বিশ্বাস অবিশ্বাসের দৌড়াচলে। তারপর চন্দ্রানী বলল, তুমি কার সাথে খেতে যাচ্ছ? রেনু হাসলো। একজন পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, বারবার ডিনারে যেতে বললো, রাজি হয়ে গেলাম। পাপিয়া হরহর করে বলে উঠল, কে সে বন্ধু? আমাদের ফটো দেখাও। আমার কাছে তো ফটো নেই। পাপিয়া অনুযোগ ভঙ্গিতে বলল, আমরা বললে কোনোদিন তুমি আমাদের সাথে খেতে যাও না, আজকে হঠাৎ দেখা হয়ে গেল আর খেতে রাজি হয়ে গেলে। রেনুদি, তোমার কোন পুরনো দেব না? রেনু আবার হাসলো। সব কথা সবাইকে বলতে নেই, বিশেষ করে তোদের মতো ফচকে মেয়েদের। এগুলো খুব নরম কথা, অল্পতে ছিঁড়ে যাবে, খুব যত্ন করলে আগলে রাখতে হয়। পাপি বলল, বেশ, কার সাথে যাচ্ছে বললে না তো? কোথায় যাচ্ছে সেটা তো বলবে। রেনু মাথা নাড়ালো, না বলবো না। তোরা দল বেঁধে সবাই সেখানে গিয়ে হাজির হবি। সাধারণত রেনু নিজের শ্বাস প্রশ্বাস নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করে না। অফিস বাদ দিয়ে ওর সামাজিক জীবনে খুব গণ্ডিবদ্ধ, তাই বিশেষ ভাবার প্রয়োজন বোধও করে না। কিন্তু আজকে আগে একটু চিন্তা করে নিল কি পরে যাবে। শেষে অনেক চিন্তা ভাবনা করে একটা শাড়ি বের করলো, মেরুন তসরের উপর কাঁথা স্টিচ, প্রেজেন্টেশনের জন্য এনেছিল। পাপিয়ে বেরানোর আগে নিজেদের সাজ দেখাতে এসেছিল। রেনু সাজ দেখে ধপ করে সোফার উপর বসে পড়ল। রেনুদি, কার সাথে ডিনারে যাচ্ছ না দেখে আমরা বেরোবো না। তোমাকে কোনোদিন এত সাজতে দেখিনি। রেনুর নিজেকেও একটু অস্বস্তি লাগছিল। বিশেষ কিছু সাজেনি, তবে যেটুকু করেছে যত্ন করে করেছে, তাও লিপস্টিকটা দেয়নি। ঠিক করছে, বেরোনোর সময় হালকা করে দিবে। পাপিয়ারা বয়সে অনেক ছোট, ওরা কোনোদিন রেনুকে এইভাবে দেখেনি। হালকা করে বলল, একটা শাড়িই তো শুধু পরেছি, শ্বাসটা দেখলি কোথায়? চন্দ্রানী একবার ভালো করে রেনুকে দেখলো, তারপর দৌড়ালো নিজের রুম থেকে কিছু আনতে। রেনুদি, 1 মিনিট দাঁড়াও, আমি আসার আগে বেরিয়ে যেও না। ফিরল হাতে একটা মেরুন সেট নিয়ে। রেনুদি, এই সেটটা পরো, তোমার শাড়িটার সঙ্গে খুব মানাবে। রেনু প্রথমে না বলল, তারপর সবার পিড়াপিড়িতে পড়লো। সেটটা খুব সুন্দর। রেনু নিজেই বুঝতে পারলো ওকে খুব মানিয়েছে। মেয়েগুলো কিছুক্ষণ আগে বের করা গেল না। ওরা রেনুকে বেরোতে না দেখে বেরোবে না। শেষমেশ রিসেপশন থেকে যখন 7টা বাজার ঠিক 5 মিনিট আগে ফোন এলো, ম্যাডাম আপনার ভিজিটর এসেছে, উপরে পাঠিয়ে দেবো। রেন ইচ্ছে হলো না আবার রাজীবকে উপরে তুলতে, কিন্তু সবার জোরাজোরিতে হ্যাঁ বলতেই হলো। রাজীব যখন উপরে এলো দেখলো রাজীবও তৈরি হয়ে এসেছে। রাজীব চিরকালের সুন্দর, ও সবসময় নিজের সৌন্দর্য নিয়ে সচেতন থাকে, তবে আজকে এক চোখ তাকিয়ে রেনু বুঝলো চেষ্টাটা বেশ জোরদার হয়েছে। নয়তো ভাইজ্যাকের এই ওয়েদারে কেউ ডিনারে জ্যাকেট পরে ফুলের তোড়া নিয়ে আসে না। একবার মনে হলো সোনালীকে নিয়ে ডিনারে যাবে বলেই কি এটা সঙ্গে নিয়ে এসেছিল। না, এখানে ভাড়া পাওয়া যায়। যাক, এ প্রশ্ন করা যায় না, বিশেষ করে বাইরের লোকের সামনে। খুব স্টাইলে ফুলের তোড়াটা রেনুর হাতে ধরিয়ে দিল। বাকি মেয়েগুলো রাজীবের পিছনে অজ্ঞান হয়া করার ভঙ্গি করছিল। রেনু হেসে ফুলের তোড়াটা নিল। পাপিয়ে সঙ্গে সঙ্গে ওর হাত থেকে তোড়াটা নিয়ে হোটেলের একটা ফ্লাওয়ার ভাসে সাজিয়ে দিল। রেনু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাকিগুলো সহজে বেরোতে দিল না। রাজীবকে বসিয়ে চাইল। রাজীব চিরকাল ভদ্র, কথাবার্তা ভীষণ সুন্দর, মোটামুটি লোকজনকে হিপোটাইজ করে দিতে পারে। আর এরা তো বাচ্চা মেয়ে। মিনিট 10-এর মধ্যে সবাই বুঝে গেল রাজীবের মতো আনকাট হিরো ডিনারে ইনভাইট করেছে বলে রেনুদি যেতে রাজি হয়েছে। বেরোনোর সময় রেনু চেষ্টা করলো কারো দিকে না তাকাতে, কিন্তু সবার সম্মিলিত বিচিত্র অঙ্গভঙ্গি না হেসে পারল না। ওরা দুজনে লিফটে নিচে নেমে এলো। নিচে নেমে দেখলো গাড়ি ওয়েট করছে। রাজীব অবশ্যই এরকম, চাইলে মানুষকে মুহূর্তে প্রিসিয়াস বানিয়ে দিতে পারে। যথারীতি ইউনিফর্ম পরা ড্রাইভার এসে দরজা খুলে দিল। হালকা সুগন্ধি গন্ধ ভেসে এলো। ওরা দুজনে পিছনে উঠে বসলো। রেনু নিজের প্রচণ্ড অসুস্থ হচ্ছিল, বারবার মনে হচ্ছিল ডিনারে যেতে রাজি হওয়াটাই ডিসিশনটা ভুল। রাজীব গাঢ় গড়ে বলল, এনি প্রবলেম? রেনু তাকিয়ে বলল, রাজীব তুমি এত বাড়াবাড়ি করছো কেন? আমাদের দেখা হয়েছে, তুমি আমায় ডিনারে যেতে ইনভাইট করছো, এটা পর্যন্ত একরকম ছিল, এ তো পুরো ফর্মাল ডিনার হয়ে গেল। আমাদের সম্পর্কে এটা মানায় না। রাজীব আস্তে করে বলল, আসলে রেনু, আমার অনেক দিন ধরে তোমার কথা মনে পড়ছে। তোমার সাথে আমি যেটা করছি সেটা খুব নিষ্ঠুরের মতো কাজ করছি। হয়তো আমার জীবনে যে বিপর্যয়টা নেমে এসেছে সেটা ওই পাপে। আমি তোমাকে গত 2 বছর ধরে খুব পাগলের মতো ভালোবেসেছি, কিন্তু তোমার কোনো খোঁজ পাইনি। তুমি সম্ভবত সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নও।
আমি তোমাদের পুরনো বাড়িতেও গিয়েছিলাম। শুনলাম ও পাড়া ছেড়ে তোমরা অনেক আগেই চলে এসেছিলো। আজকাল সুযোগ পেয়ে আমি শুধু সেটাই কনসেপ্ট করার চেষ্টা করছি। আমি আলাদা কিছু করছি না। আমার মন যেটা চাইছে। শুধু যেটুকু করেছি, তুমি প্লিজ আমাকে অফেন্স হিসেবে নিও না। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে রেনু প্রায় সকাল থেকে অনেকবার শুনল। আগে জিজ্ঞাসা করনি, কিন্তু এবার জিজ্ঞাসা করলো, তুমি আমায় এত খুঁজছো কেন? তোমার আমায় কি বলার আছে? রাজীব প্রথমে উত্তর দিল না, তারপর ধীরে ধীরে বলল, সেটা এক কথা উত্তর দেওয়া যাবে না। যদি তুমি সুযোগ দাও, যদি তুমি এখনও আমায় বিশ্বাস করো, তাহলে বলবো। আরও খানিকটা সময় গাড়ি চলল। রেনু রাজীবের হাবভাব বুঝেছে ওরা খুব দামি কোনো রেস্তোরাঁয় যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে জানে না। জিজ্ঞাসা করার ইচ্ছেও নেই। ওর শুধু মনে হচ্ছে ও এসে ভুল করেছে। এখন ফিরে যাওয়ার পথ খোলা থাকলেও ও যেত। রাজীব রেনুকে দেখছিল, হয়তো রেনু সাজগোজ দেখে মনে করছে রেনু এই সন্ধ্যাটার অপেক্ষায় ছিল। কথাটা মনে হতো যেন মরমে মরে গেল। কেন যে শাড়িটা বের করতে গেল? আসলে মানুষ নিজের মনকে ঠিক চেনে না। হয়তো আজকে রেনুর নিজেকে দেখানোর কোনো অবচেতন তাগিদা কাজ করছে। রাজীবের দিকে তাকাতে রাজীব জিজ্ঞাসা করলো, রেনু, অনেকক্ষণ ধরে একটা কথা মনে করছি, কিন্তু জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছি না। রেনু রাজীবের দিকে তাকিয়ে একটু হাসলো। না, আমি এখনো বিয়ে করিনি। রাজীব কি আশা পেল? গাড়ির অন্ধকারে রেনু ঠিক বুঝে উঠতে পারল না। ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, কেন করনি? কাজের ব্যস্ততা। তুমি এই বয়সে রীতিমতো আকর্ষণীয়, নিশ্চয়ই জীবনে অনেক প্রস্তাব পেয়েছো। তা সত্ত্বেও অবিবাহিত থাকাটা ডিসিশনটা নিলে কেন? রেনু এবার একটু হাসলো। এই কথাটা তোলাই থাক, যদি কখনো মনে করি তখন বলবো। রাজীব আলতো মাথা নাড়ল। ঠিক আছে, যদি কখনো মনে করো আমাকে বলা যাবে, আমি শোনার যোগ্য, তাহলে বলো। গাড়ি একটা বাঁক নিয়ে থেমে গেল। ড্রাইভার এসে দরজা খুলে দিতে রেনু বাইরে পা দিয়ে দেখলো ওরা হারবারে এসে দাঁড়িয়েছে। রেনু অবাক হয়ে রাজীবের দিকে তাকালো, কারণ চারপাশে ও কোনো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছে না। রাজীব হাসলো। রেস্টুরেন্ট সমুদ্রের মধ্যে একটা পুরনো জাহাজকে সংস্কার করে রেস্টুরেন্ট বানানো হয়েছে। আশা করি তোমার ভালো লাগবে। রেনু নিজের পরে একটু বিরক্ত লাগলো। কেন আজকে সন্ধ্যাটা উপভোগ করতে পারছে না? কেন বারবার এই বেকুলতা পার্কটার কথা মনে পড়ছে? অতীত যদি বারবার বর্তমানে বাধা হয়, জীবন চলাই দুষ্কর হয়ে পড়ে, এটাও জানে না। তা সত্ত্বেও অতীতের কালো ছায়া কিছুতেই সরাতে পারছে না। একটা দীর্ঘশ্বাস চেপে বলল, সেখানে আমরা যাব কিভাবে? রাজীব আঙুল দিয়ে একটা ছোট্ট আলো জ্বলা স্টিমার দেখিয়ে দিল। উপরটা পুরোটাই কাচের। বাইরে থেকে তার মধ্যে ৬টা বসার সিট দেখা যাচ্ছে। ওইটা করে হোটেল থেকে পাঠিয়েছে। রেনুর মনে হলো, ভাগ্যে পাপিয়া এটা দেখতে পাচ্ছে না, তাহলে কাল সকালে ওকে ভাইজ্যাক ছাড়তে হতো। স্টিমারে ওঠার সিঁড়িটা বেশ সরু। ওঠার সময় রেনুর অসুবিধা হতে পারে ভেবে রাজীব সংকোচ করে হাতটা একটু এগিয়েছিল, কিন্তু রেনু হাত বাড়ানো না। রাজীবের হাতটা সরিয়ে নিয়ে স্টিমারের দিকে দেখে বলল, এসো। স্টিমারের কথার পূর্বে যাত্রী বলতে শুধু ওরা দুজন। বসার সঙ্গে সঙ্গে হোটেলের ড্রেস পরা বয় জিজ্ঞাসা করলো, ড্রিঙ্কস? রাজীব রেনুর দিকে তাকিয়েছে। রেনু হেসে মাথা নেড়েছে, না, তোমার ইচ্ছে হলে খেতে পারো। রাজীব আবার আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, ফ্রুট জুসে তো আপত্তি নেই, মিক্স ফ্রুট জুস? রেনু রাজি হলো, আর সেই সঙ্গে একটা প্রতিজ্ঞা করলো, জীবনে যদি ওকে অযাচিতভাবে এই 3 দিন কোনো উপহার দিতে চাই, ও সেটা ভালো মনে গ্রহণ করবে, উপভোগ করার চেষ্টা করবে। 3 দিন বাদে কী হবে সে ভাবনাটা তুলে রাখবে। বহুদিন বহু কারণে অদৃষ্টকে দোষারোপ করছে অনেকে, না পাওয়ার আক্ষেপ নিয়ে। আজ যদি অদৃশ্য ওকে কিছু দিতে চায়, ও- ওর সেটা দুহাত ভরে কৃতজ্ঞ চিত্তে নেওয়া উচিত। দুজনে মিক্সড ফ্রুট জুস এলো আর তারই সঙ্গে স্টিমারে রওনা দিল। রেনু ওখানে বসে থাকতে থাকতে মনে হলো সত্যি ও যেন অন্য কোনো জগতে ভেসে যাচ্ছে। প্রাইভেট কোম্পানি চাপে আকণ্ঠতে নিমজ্জিত ক্লান্ত কোনো সন্ধ্যা থেকে রাজীবের এক ঝটকায় ওকে আলোর ঝলমলে মায়াময় টেনশনহীন কোনো এক সন্ধ্যায় এনে ফেলেছে। এখানে যেন রেনুর কোনো প্রবেশাধিকার নেই, তবু রাজীব আপ্রাণ চেষ্টা করছে এই সন্ধ্যা ওকে দিতে। ঠান্ডা ভেজা ভেজা হাওয়া ওদের জড়িয়ে যাচ্ছে। স্বীকার করতে হবে, এরকম সুন্দর ডিনার কেউ কোনোদিন রেনুকে ডাকেনি। এরকম সন্ধে শুধু সোনালীদের থাকে। সোনালীরা সেই সন্ধ্যায় ছবিগুলো সযত্নে তুলে রাখে, তার কিছু কোথাও পোস্ট করে। সবাই খুব আগ্রহ করে সেটা সম্পর্কে জানতে চায়। সোনালির বড় অবহেলা ভরে তাদের মাঝে সেই সন্ধ্যের স্মৃতিচারণ করে। রেনুরা শুধু দীর্ঘশ্বাস চেপে দূরে অন্ধকারে থেকে যায়। রাজীব ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ভালো লাগছে? রেনু হাসলো। বহুদিন এত সুন্দর সন্ধে কাটায়নি। রাজীব একটু ঝুঁকে ডান হাতটা বুকে চেপে বলল, মাই প্লেজার। রেনু মনে পড়ে গেল আর একটা সন্ধ্যার কথা। ভৌগোলিক দূরত্ব এবং পরিবেশের মধ্যে বিস্তারের পার্থক্য থাকলে সেটাও এরকম একটা মায়াভরা সন্ধ্যা ছিল। সেটা কলেজের ফার্স্ট ইয়ারের শেষের দিকের ঘটনা। রাজীব তখন থার্ড ইয়ারে।
কলেজ থেকে দল বেঁধে গিয়েছিল বন্যার ত্রাণে সাহায্য করতে। বন্যার কবলীদের সাহায্যে একটা সরকারি স্কুলে এনে তোলা হয়েছিল। ওরা তাদের সাথে একটা ঘরে ছিল। লম্বা বারান্দার শেষ দিকে বারান্দার টিমের আলোয় আধো অন্ধকারে বড় ইটের উনুনে খিচুড়ি রান্না হচ্ছিল। সরকার থেকে চাল ডাল দিয়েছিল। রাজীবরা সবাই সেই রান্নার তদারকি করছিল। মেয়েরা ক্লান্ত হয়ে রুমেই ছিল। হঠাৎ সব ভেদাভেদ করে একটা দররাজ গলায় ভাটিয়ালি গান। প্রথমে সবাই চমকে গেছিল, কিন্তু চারিদিকে জলের মধ্যে এক টুকরো শুকনো আস্তানা বসে চারপাশে ওই থই থই অন্ধকারের মধ্যে এই দরাজ গলায় গানটা অনবদ্য লাগছিল। তখন জানতো না রাজীব অত সুন্দর গান গাইতে পারে। একে একে সবাই রুম থেকে বেরিয়ে এলো। এমনকি যারা বন্যায় কবলিত তারাও। রেনু মুগ্ধ হয়ে দেখছিল উনুনের পাশে বারান্দার দেওয়ালে ঠেস দিয়ে রাজীব গান গাইছে। উনুনে আছে মুখটা লাল, রুক্ষ চুলগুলো মুখের উপর পড়ছে রাজীবের, চোখ বুজে গান গেছে। রেনু সেদিনই রাজীবের প্রেমে পড়েছিল, বাস্তবের জমিতে কল্পনার নায়ক। খেয়াল হলো রাজীব কিছু বলছে। কি ভাবছো রেনু? আমার সাথে আসাটা ভুল হয়েছে? রেনু মাথা নাড়ল। না। তোমার এখানে কাজ শেষ? রাজীব কোনো হেজিটেট করলো না। গ্লাসটা রিমে আঙ্গুলে বোলাতে বোলাতে বলল, হ্যাঁ শেষ। সত্যি কথা বলতে আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছিল। আমরা দুজনে টেনে নিয়ে বেড়াচ্ছিলাম মেয়েটার কথা ভেবে। তারপর দেখলাম এতে কারোই কোনো লাভ হচ্ছে না। বাবা মার মধ্যে যদি মানসিক অস্থিরতা থাকে, বাচ্চাদের পরিবেশ সুস্থভাবে বড় হতে পারে না, তখন আমরা সেপারেশনের ডিসিশন নিলাম। সোনালি তো সেরকম পড়াশোনা কিছু করেনি, কলেজটাও শেষ করেনি। কম্পিউটারে একটা কোর্স করা ছিল, অনেক খুঁজে একটা কাজ পেয়েছে। রেনু জিজ্ঞাসা করলো, তোমার আর্থিক অবস্থা তো খুব ভালো ছিল, ওকে কাজ নিতে হলো কেন? তুমি একে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিলে না কেন? রাজীব হাসলো। এর মধ্যে আর একটা জটিলতা আছে রেনু, এত সহজেই কারণটা বোঝা যাবে না। ভয় পাশে এসে দাঁড়িয়েছে। রাজীব উঠে দাঁড়িয়ে বলল, আমরা পৌঁছে গেছি, তবে তুমি যদি চাও আমরা স্টিমারে ডিনার করতে পারি, এদের সে ব্যবস্থা আছে। সত্যি স্টিমারটা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু রেস্টুরেন্ট দেখার লোভ সামলাতে পারলো না বলে বলল, না চলো রেস্টুরেন্টটা দেখে আসি। রেনু ঠিক বুঝতে পারলো না কোন দিক দিয়ে ওরা ঢুকলো। একটা টানেলের মতো অংশ দিয়ে ঢুকে রেস্টুরেন্টের ঠিক মাঝখানটায় এসে দাঁড়ালো। প্রথমে ওর বুঝতে একটু সময় লাগলো রেস্টুরেন্ট ঠিক কীরকম। তারপর যখন বুঝলো, অবাক হয়ে রাজীবের দিকে তাকালো। ভাইজ্যাগে যে এরকম একটা আন্ডারওয়্যার অ্যাকোরিয়াম রেস্টুরেন্ট থাকতে পারে, এটা ওর কল্পনার বাইরে ছিল। এমনকি পাপিয়ারাও জানে বলে মনে হয় না। তাহলে নিশ্চয় ওদের আলোচনায় শুনতে পেত। রেস্টুরেন্টে গোটাটা কাচের, ছাদটা উল্টানো বাটির আকারে, তার উপর মাছের ঘোরাফেরা করছে। ভেতরে সরু এক ফালি সলিড কাচের উপর দিয়ে হাঁটার ব্যবস্থা, বাকি অংশটা স্বচ্ছ কাচ। সেখানেও বিভিন্ন আকারের সামুদ্রিক প্রাণীর নড়াচড়া দেখা যায়। গোটা রেস্টুরেন্টটা মায়াবী নীল আলোয় ভরা। রাজীব রেণুর দৃষ্টি মানে বুঝেছে, একটু হাসলো। ওকে অবাক করে দিয়েতে পারা স্যাটিসফিকেশন সলজ্জ হাসি। আমার ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। রেনু আন্তরিকভাবে বলল, ভাইজ্যাগে যে এরকম একটা রেস্টুরেন্ট আছে আমি তো জানতামই না। আমি জানতাম এগুলো বিদেশে থাকে। রাজীব তাড়াতাড়ি বিনয়ের সাথে জবাব দিল, ওগুলোর সাথে এটার কোনো তুলনা চলে না। মালয়েশিয়াটা একদম অন্যরকম। এটা তার একটা নকল করা প্রয়াস চলে। এর জবাবে রেনু অনেক কিছু বলতে পারত, হয়তো আগে রেনু হলে বলতো, কিন্তু আজকে আর কোনো জবাব দিল না। কোনো কেমন মনে হচ্ছে এক সন্ধ্যেতে অনেক বেশি কথা বলা হয়ে গেছে। বয় একটা রিজার্ভ টেবিল দেখিয়ে দিল। ওরা দুজনে স্বচ্ছ কাচের দুটো চেয়ারের মুখোমুখি বসলো। রাজীবের মুখে পরিতৃপ্তি হাসি। রেনু চাট মেনু দিকে ঠেলে দিয়ে বলল, বলো স্টার্টারে কী খাবে? রেনু যেন তখন পুরো অস্থিরতা বুঝে উঠতে পারছে না। আজকে সকাল আর সন্ধ্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক যেদিন তফাৎ ছিল সেদিন, সেই বিকেলবেলা। রাজীব সেদিনও আগের থেকে বলে রেখেছিল, বকুলতলার পার্কটায় দেখা করতে এসো, অবশ্যই করে এসো, তোমাকে একটা কথা বলার আছে। রেনু কেন গিয়েছিল, কিছু আশা করে গিয়েছিল কে জানি। আজকে ভাবলো নিজেকে খুব বোকা মনে হয়। রাজীবের হাবভাব আশা করার মতো কোনো সংকেত ছিল না। তবুও আশা করে একটা শাড়ি পরে সেজে গিয়েছিল। ও পৌঁছানোর আগে রাজীব পৌঁছে গেছিল। দূর থেকে এক নজর গাছতলাটার দিকে তাকিয়ে রেনু নিজের ভুলটা বুঝতে পেরেছিল। রাজীব একা দাঁড়িয়ে নেই, সাথে সোনালি আছে। সোনালি ওকে শাড়ি পরে আসতে দেখে অবাক হয়ে তাকিয়েছিল, আর রেনু নিজের কাছে মরমে মরে গেছিল। রাজীব কোনো দিন নেই ওর সাথে এককভাবে কথা বলতে বলেনি, কোন সেরকম সিচুয়েশন কিছু তৈরি করেনি। একে তো রাজীব সিনিয়র ছিল, তার উপরে রাজীব কলেজ লাইফ থেকে নিজের একটা গ্রুপ ছিল, তাদের নিয়ে ও অনেক রকম সমাজসেবামূলক কাজ করে বেড়াতো। গানের একটা ব্যান্ড ছিল, সেখানে চ্যারিটি প্রোগ্রাম করে পয়সা তুলে বিভিন্ন কাজ করতো। একবার মোটামুটি গোটা ডিপার্টমেন্টকে নিয়ে গঙ্গার পাড়ে ওরা একার পয়সায় পিকনিকে গিয়েছিল। রেনুর মায়া ভরা চোখে রাজীবকে তখন রবিনহুডের মতো মনে হয়েছিল। রবিনহুড কারোর সাথে আলাদা করে সময় কাটায় না, তাই রাজীবের সাথে আলাদা সময় কাটানোর কোনো প্রশ্নই
কোনোদিন ওঠেনি। রেনু নিজে সাধ্যমতো রবিনহুডের কাছাকাছি থাকার চেষ্টা করত। চোখের ভাষায় রবিনহুডকে পুজো করত, মনের ভাষায় অব্যক্ত আরতি। ওকে চলে আসতে দেখে সোনালি চলে গিয়েছিল। তোরা কথা বল, আমি আসছি। রেনু তখন তার পায়ের জোর ছিল না। সোনালির দিকে এক চোখ তাকিয়ে বুঝেছিল রাজীব জানে, সোনালি জানে রাজীব কি বলবে। রাজীব রেনুর দিকে তাকিয়ে কিছু অনুমান করছিল। খুব মৃদুস্বরে বলল, রেনু, আমি জানি আমি তোমার সাথে যা করেছি ঠিক করিনি, কিন্তু প্লিজ আজ সন্ধ্যায় পুরনো কিছু মনে রেখো না। আমি আজ অনেক আশা নিয়ে তোমার সাথে এসেছি। রেনু মনে মনে বলল, ঠিক যেমন সেদিন আমি অনেক আশা নিয়ে তোমার কাছে গেছিলাম। উপরে চলো, আমি কনচার্ট। রাজীব বেশ আহত হলো, আর কিছু বলল না। এদের চিজ বলাটা খুব ভালো। তুমি কি স্ট্রিক্ট ডায়েট? অনেক পীড়াপিড়ির পর রাজীব নিজেই চিজ বলল। গোবি মাঞ্চুরিয়ান, মাশরুম টিক্কা আর কর্নচাটের অর্ডার দিল। আস্তে আস্তে রেস্টুরেন্ট ভরে যেতে শুরু করলো। ওয়েটারদের হাঁটাচলা, কাস্টমারদের উচ্ছ্বাস, নীল আলোর সাথে হালকা মিউজিক, আর রেস্টুরেন্টের বাইরে কাচের দেওয়ালে বিভিন্ন প্রাণীর আনাগোনা। কেমন যেন রেনুর সব অনুভূতি ভোতা হয়ে যাচ্ছিল। রাজীবের দিকে তাকিয়ে রেনু প্রশ্ন করলো, এরপর তুমি কি করবে রাজীব? রাজীব মাশরুম টিক্কা চিবাচ্ছিল। রেনুর দিকে তাকিয়ে বলল, আমি ঠিক করছি সোনালি আমার সাথে বিশ্বাসঘাতক করছে, খুব বড় বিশ্বাসঘাততা। তারপর আর কারোর সাথে জীবন জড়ানোর চিন্তা মাথায় আসেনি। কিন্তু এখন মনে হচ্ছে অন্যরকম কিছু ভাবা যেতেও পারে। রেনু বুঝতে পারল না এই অন্যরকম চিন্তার কারণটা ওর সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়ার কথা কি না। মনে হলো রাজীব বলতে চাইছে, তাই জিজ্ঞাসা করলো, সোনালি কি বিশ্বাসঘাতকতা করছে? রাজীবের মুখে খাবারটা শেষ করলো, তারপর হাত দুটো সামনে নিয়ে ধীরে ধীরে বলল, সোনালি দুটো সমান্তরাল জীবন চালাচ্ছিল। আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছিল। ও শুধুমাত্র একজন পুরুষকে নিয়ে সুখে থাকার মেয়ে না। এটা কোনো নতুন কথা নাই। ওদের গোটা শহরটাই জানতো সোনালি কেমন। রাজীবও জানতো না সোনালি এখন কেমন। জানো না রেনু, সোনালি চোখ ধাঁধানো সুন্দরী, তেমনি সাজতে জানতো। কলেজে পিকনিকে যে লো কাটের ড্রেস পরে গিয়েছিল, সেই সময় ওই পোশাক জোগাড় করেছিল কোত্থেকে কে জানে। শহরের তাফর সফল পুরুষরা ওকে কামনা করত। সোনালি তাদের ছেড়ে রাজীবকে পছন্দ করায় অনেকে দুঃখ পেয়েছিল। রাজীব জয়ের আনন্দে রেনুকে বলেছিল, চাইলে তো সোনালি যে কোনো কাউকে বিয়ে করতে পারত। আমি লাকি যে সোনালি আমায় পছন্দ করছে। আজ রাজীব পস্তাচ্ছে। রেনু মুখে কোনো প্রশ্ন করলো না, শুধু রাজীবের দিকে তাকিয়ে থাকলো। রাজীব চোখটা একটু নামিয়ে বলল, নয়না আমার মেয়ে নয়। রেনু একটু সময় নিল কথাটা হজম করতে। সোনালীকে চিনলেও এতটা কখনো ভাবেনি। ধীরে ধীরে প্রশ্ন করলো, ওর বাবা ওকে স্বীকৃতি দেয়নি? না, তিনি ওকে চাননি। তিনি বিবাহিত পুরুষ এবং সমাজে প্রতিষ্ঠিত। সোনালী জোর করে ওকে পৃথিবীতে এনেছিল। রেনু যত শুনছে তত অবাক হয়ে যাচ্ছে। কেন? এখন বুঝি এটা আসল এক রকমের আক্রোশ। সোনালী এটা জানতো ওকে পেয়ে প্রতিটা পুরুষ ধন্য হয়ে যাবে। জীবনে কোনো পুরুষকে চেয়েও ও পাবে না, এটা মানতে শিখেনি। ভেবেছিল সামাজিক লজ্জার ভয়ে ভদ্রলোক হয়তো নিজের স্ত্রীকে ডিভোর্স দিবেন, কিন্তু ভদ্রলোক সে রাস্তায় হাঁটেনি। খুব সহজে সোনালীকে বোকা বানিয়ে অন্য শহরে চলে গেছেন। সোনালী সম্ভবত নতুন ঠিকানাটা পায়নি। আর তুমি, তুমি কবে সত্যিটা জানতে পারলে? রাজীব হাসলো। যখন মোটামুটি গোটা শহর জেনে গেছে তখন। রেনু বুঝতে পারছিল ওর এবার থেমে যাওয়ার সময় হয়েছে। এত কৌতূহলকে মানায় না। রাজীবের জীবনটা একান্তই তার। রেনুর সাথে তার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। তবুও না বলে পারল না। তখন তোমার সেপারেশনের সিদ্ধান্ত নিলে? রাজীব এবারও হাসল, ক্লান্ত হাসি। না, আমি সোনালীকে সত্যি ভালোবেসেছিলাম, নায়রাকেও। আমি সব কিছু মেনে নিতে রাজি ছিলাম, কিন্তু সোনালী আমার স্থির জীবন পছন্দ হলো না। ছোট্ট শহর, পিতৃতান্ত্রিক বাড়িতে বা আমার সাথে থাকা ওষুধের ব্যবসা, এগুলো কোনোটাই ওর পছন্দ না। ও চাইতো ফার্স্ট লাইফ, সেটা আমার পক্ষে ওকে দেওয়া সম্ভব ছিল না। আসলে সত্যি কথা বলতে আমাদের বিয়ের সিদ্ধান্তটাই ভুল ছিল। আমার দিক দিয়ে যতটা না, সোনালির দিক দিয়ে অনেক বেশি। দুজনে বসে স্টার্টার শেষ করে মেন কোর্সের অর্ডার দিল। রেনুর আর ভালো লাগছিল না, হোটেলে ফিরতে ইচ্ছে করছিল না। রাজীব ওর দিকে তাকে জিজ্ঞাসা করলো, তোমার কিছু বলো। বুঝেছি তুমি চাকরি করো, তোমার পোস্টিং কোথায়? রেনু হালকা স্বরে জবাব দিল, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, আপাতত পোস্টিং বেঙ্গালুরুতে। পরের প্রশ্নটা শুনে বুঝলো রাজীব শুধুমাত্র প্রশ্ন করবেই বলে করেন। তথ্যগুলো ওর দরকার। আপাতত মানে? অন্য কোথাও পোস্টিং হওয়ার চান্স আছে? রেনু নিজের আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে ভাবছিল কতটা বলবে। আড়াল করার মতো কিছুই নেই। তবু আজকে কিছু রাজীব জানতে চাইছে বলে নিজেকে গোটা খুলে ধরতে ইচ্ছে করলো না। হ্যাঁ, প্রাইভেট কোম্পানি বেঙ্গালুরুতে প্রায় বছর পাঁচেক আছি। কাল অন্য কোথাও পাঠিয়ে দিতে পারে। রেনু যেন শুনতেই পাচ্ছিল রাজীব পরের প্রশ্নটা ঠিক কী আসতে চলছে। রাজীব ঠিক সেই প্রশ্নটা করলো, রেনু তুমি এখনো বিয়ে করনি কেন?
এটা তো হতে পারে না যে কেউ তোমাকে বিয়ের প্রস্তাব দেয়নি। রেনু একটু সময় নিয়ে ভাবতে লাগলো, তারপর রাজীবের দিকে তাকিয়ে হেসে বলল, মানে মেয়েরা তখনই অবিবাহিত থাকে যখন কেউ তাকে কোনো বিয়ের প্রস্তাব দেয় না। রাজীব একটু অপ্রস্তুত হয়ে গেল। সরি, সত্যি আমার কথা বলার ধরনটা ঠিক হয়নি। তোমার পছন্দের কোনো ছেলে খুঁজে পাওনি? কাউকে কোনোদিন তোমার যোগ্য মনে হয়নি? অনেককে যোগ্য মনে হয়েছে, প্রস্তাবে কেউ কেউ দিয়েছে, আমার কেমন যেন ও পথে পা বাড়াতে ইচ্ছে হয়নি। তোমার বাড়ির লোক, মা বাবা, তারা জোর করেনি? রেনুর ফোনে একটা মেসেজ এলো, পাপিয়া প্লিজ একটা ফটো পাঠাও। ফোন থেকে চোখটা সরিয়ে উত্তর দিল, হ্যাঁ। বাড়ির লোক একটা সময় তো খুব চেষ্টা করছিল, একটা সময় গিয়ে মার ফোন এলে ভয় করতো আবার একই টপিক নিয়ে কথা হবে। যাই হোক, সেই সময়টা পেরিয়ে গেছে। এখন বয়সও পেরিয়ে গেছে, সবাই মেনে নিয়েছে। আমি যখন এতেই খুশি, আমাকে আর ঘাটানোর দরকার নেই। পরের প্রশ্ন করার আগে রাজীব কিছুটা সময় নিল। এখন তোমার মনে বা জীবনে কেউ আছে? রেনু রাজীবের দিকে তাকালো। রাজীব কী আশা করছে? কিছু। কেউ না থাকলে ওর কোনো লাভ হতে পারে? রাজীব ওর দৃষ্টি থেকে ভয় পেয়ে গেল। আমার হয়তো অতটা কৌতূহল দেখানো ঠিক হয়নি। তোমার যদি না বলতে ইচ্ছে হয় বলো না। রেনু মাথা নাড়ল। না, আমার মনে বা জীবনে কেউ নেই। চাকরি বাদ দিয়ে অবসর সময় একটু কমই পাই। যেটুকু পাই বইয়ের সাথে সময় কাটাই। আমি আগেও মানুষজনের সাথে কম মিশতাম পারতাম, এখনও তাই। খুব হাতে গোনা কয়েকজন বন্ধু বাদে বই আমার সঙ্গী। রাজীবের বোধহয় এক ঝলক পুরনো রেনুকে মনে পড়ে গেল। হ্যাঁ, আগে তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারতে কম। তোমার মুখের থেকে চোখ বেশি কথা বলতো, কিন্তু এখন সে কথা খাটে না। প্রাইভেট কোম্পানির ভালো পোস্টে হোল্ড করতে হলে ইন্ট্রোভার্ট হলে চলে না। তোমাকে দেখে বোঝা যায় তুমি এখন অনেক বদলে গেছো রেনু। ভিতরটা কতটা বদলেছো জানি না, কিন্তু তোমার বাইরে অ্যাপিয়ারেন্স আকাশ পাতাল তফাৎ ঘটে গেছে। রেনু একবার রাজীবের দিকে তাকিয়ে ধীরে স্বরে জিজ্ঞাসা করলো, কী বদলে গেছে রাজীব, যার জন্য তুমি আমাকে এইভাবে খুশি করতে চেষ্টা করছো? প্রচুর প্ল্যানিং, একটা সন্ধে খরচ, জলের মতো খরচ। তুমি জানো, আর 2 ঘন্টা বাদে তোমার সাথে আর হয়তো কোনোদিনই দেখা হবে না। তা সত্ত্বেও তুমি এতটা এগিয়েছো। তুমি আমার কাছ থেকে কী পাবার আশা করছো? হ্যাঁ, আমি আজ আমি একটা মোটামুটি ভালো পোস্টে চাকরি করি, কিন্তু সেটার কোনো দাম তোমার কাছে থাকার কথা না। আমি যতটুকু জানি, তোমার কাছে মেয়েদের মন বা ডিগ্রির কোনো দাম নেই। যেটার দাম সেটা আমার নেই, কোনোদিন ছিল না। তাহলে আজ আমার কাছে কী করছো? রাজীব অনেকক্ষণ মাথা নিচু করে চুপ করে বসে থাকলো, তারপর মুখ না তুলেই ধীরে ধীরে জবাব দিল, তুমি কথাটা ভুল বলোনি রেনু। আমি সত্যি মেয়েদের মন বা শিক্ষা দেখতাম না, জানতাম না। তুমি তো জানো আমি ব্যবসায়ী পরিবারের ছেলে। ছোট থেকে রূপ বা অর্থের মধ্যে বড় হয়েছি। আমাদের আত্মীয়স্বজন সবারই যাচাইয়ের মতো ওই দুটো নিরীহ, মেয়ে হলো রূপ আর ছেলে হলো অর্থ। কে ব্যবসায় কত বেশি আয় করছে আর কার বাড়ির মেয়েরা কত সুন্দর, আমি সেটাই শিখেছি। মনেরও যে সৌন্দর্য থাকতে পারে সেটা শিখিনি। তাই আমি তোমাকে হারিয়ে ফেললাম। বিশ্বাস করো রেনু, পরে আমি বহুবার তার জন্য অনুতাপ করেছি। বহুবার আমি তোমার সাথে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু তোমার ফোন নাম্বার আমি হারিয়ে ফেলেছি। রেনু চোখ বুজে ফেলল। রাজীব রেনুর ফোন নাম্বারটা হারিয়ে ফেলছিল, অথচ রেনুর কাছে রাজীবের ফোন নাম্বার আজও আছে। কতদিন কল্পনায় কতবার এই কথাটা রাজীবের মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছিল, কিন্তু না, সেদিন রাজীবের চিন্তাতেও এরকম কোনো কথাই ছিল না। রাজীব সেদিন মনে প্রাণে সেই কথাটা বিশ্বাস করতো, যেটা বকুলতলার পার্কে বড় গাছটার নিচে দাঁড়িয়ে বলেছিল, রেনু, কিছু মনে করো না। আমি বুঝি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তুমি বড় বেশি সাধারণ। আমি যাকে নিয়ে স্বপ্ন দেখতে পারি তুমি সে মেয়ে নও। তুমি তোমার মতো কোনো ছেলেকে খুঁজে নিও। রাজীব একটু ঘাবড়ে গিয়ে বলল, কী হয়েছে রেনু, শরীর খারাপ লাগছে? রেনু চোখ খুলল, কিচ্ছু হয়নি। এখন তুমি আমার কাছে কী আশা করো রাজীব? রাজীব যেন অনেকক্ষণ ধরে নিঃশ্বাস নিল, তারপর ধীরে বলে, কিছু না। সকালে তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগছিল। আজকে আর একটু ভালো সময়ের জন্য তোমার কাছে হাত পেয়েছি। এই কদিন আমার জীবন ওলটপালট হয়ে গেছে। সোনাই শুধুমাত্র আমার জীবন থেকে চলে গেছে তা নয়, বিরাট অঙ্কের খরপোশ দাবি করছে। টাকাটা বড় কথা নয়, আমার বিজনেস ভালোই চলে, বরং আগের থেকে ব্যবসা বেড়েছে। কিন্তু বিশ্বাসঘাতকতাটা মেনে নিতে খুব কষ্ট হয়। এখনও বাবা মা বেঁচে আছেন। আমাদের পরিবারের ডিভোর্স এই প্রথম। তাদের কাছে মুখ দেখাতে পারি না। চেনা পরিচয় আত্মীয়স্বজন সবাই প্রশ্ন হাহুতাশ, একই উপদেশ। অনেক দিন বাদে তোমার সাথে দেখা হতে সকালটা অন্যরকম লেগেছে। তাই খুব লোভ হলো তোমার সাথে আর একটু সময় কাটাতে। বিশ্বাস করো, তোমার কাছে আমি কিছু চাই না। আমার চাইবার মুখ নেই। শুধুমাত্র তোমার সান্নিধ্য কামনা করছি। তোমার যে শিক্ষিত মনটাকে একদিন অবহেলা করছি, আর সেই শিক্ষিত মনটার ছোঁয়া পেতে চাচ্ছি। তোমার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা, তুমি এই সময়টুকু আমায় দিয়েছো। রেনু যখন রাজীব হোটেল ছেড়ে গিয়েছিল তখন 10টা বাজে।
রাজীব ইচ্ছে ছিল আরও খানিকটা সময় কাটাতে, কিন্তু রেনুর আর ভালো লাগছিল না। তারা পরের দিন প্রেজেন্টেশন নিয়ে অনেকটা ঘাটাঘাটি করাচ্ছিল। রাজীব আর জোরাজুরি করেনি, শুধু নামিয়ে দেওয়ার সময় বলেছিল, কাল সন্ধ্যাটা ফ্রি আছে তো? রেনু সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিল, কাল হবে না, কাল কাজ আছে। রাজীব বেশ কাতর হয়ে বলেছিল, পরশু তো তুমি চলেই যাবে, আবার কবে দেখা হবে কে জানে, হয়তো আর কোনোদিনও হবে না। প্লিজ রেনু, কালকে সন্ধ্যাবেলাটা আমার সাথে খানিকটা সময় কাটাও। তুমি চাইলে তোমার গ্রুপকেও সাথে নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। রেনু আর তখন কোনো কথা বাড়াতে ইচ্ছে করেনি। ঠিক আছে, আমি তোমাকে পরে জানিয়ে দেবো বলে কাটিয়ে দিয়েছে। তারপর আর একবার পিছনে না তাকিয়ে নিজের রুমে ফিরে এসেছিল। ঘরে ঢুকতে হঠাৎ যেন একটা ধাক্কা খেয়েছিল। সেই বিরাট ফুলের তোড়াটা কেমন যেন রাজীব চলে গেল, ওর প্রতিভ রেখে গেছে তোরটা ঘরের বাইরে রেখে তাড়াতাড়ি রুমের দরজাটা বন্ধ করে দিয়েছিল। রুমে ঢুকে ফ্রেশ হয়ে নেওয়ার সময় রেনু মেসেজটা খেয়াল করলো। শ্যামের কাছ থেকে এসেছে প্রায় 15 মিনিট আগে। কংগ্রাচুলেশন অন ইউর ওয়েল ডিজার্ভিং প্রমোশন। আই অ্যাম ইউর প্রাউড অফ ইউ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। ইউর প্রমোশন ইজ আ টেস্টমেন্ট টু ইউর আউটস্ট্যান্ডিং লিডিং অ্যান্ড ডেডিকেশন। উইশিং ইউ কন্টিনিউ সাকসেস অ্যান্ড গ্রোথ। রেনু বুঝতে পারলো এবার ব্যাঙ্গালোরের ওকে পাঠাতে হবে, না হলে শ্যাম নিজের মুখে প্রমোশনের খবরটা দিত। ঘড়ির দিকে তাকিয়ে একবার ভাবলো ফোন করে কি করবে না করবে। তারপর ফোন করলো, নতুন পোস্টিং কোথায়? শ্যাম হাসলো, রাগ করো না, কিছু করার নেই, মাদুরাই। কলকাতা তো একটা পোস্ট ফাঁকা ছিল শ্যাম, ওটা তুমি কাকেই দিলে? শ্যামের গলাটা একটু অনুতপ্ত শোনালো। আমার হাতে তো সব কিছু থাকে না। রেনু উপর মহল থেকে অর্ডার এসেছে, কলকাতার পোস্টিং ব্যানার্জি পেয়েছে। জানোই তো ওর অনেক উঁচু মহল পর্যন্ত হাত। বেটার লাক নেক্সট টাইম। রেনু একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন কাটলো। এবার কোম্পানি চেঞ্জ করার সময় এসে গেছে। কলকাতায় একটা ভালো অফার আছে, শুধুমাত্র এই গ্রুপটার জন্য এতদিন ওটা ঠেকিয়ে রেখেছিল। এবার আর কিছু করার নেই, কোম্পানি এবং গ্রুপ দুটোকে গুড বাই জানাতে হবে। ডিসিশন নেওয়ার জন্য প্রথম কিছুক্ষণ খারাপ লাগছিল, তারপর হঠাৎ নিজেকে খুব হালকা মনে হলো। কালকের প্রেজেন্টেশনের আর কোনো গুরুত্ব রইল না, এখন শুধু গ্রুপকে বুঝিয়ে বলা। জানে ওদের খুব খারাপ লাগবে, তাই একটু রয়ে শুয়ে সুযোগ বুঝে ওদের জানাতে হবে। কালকের জন্য তাহলে মাত্র একটাই কাজ রইল, নিজের অফিসে রেজিগনেশন পাঠানো। দিন 15 ছুটি নিয়ে বাড়ি যাবে, রুকুর জন্মদিনটা বাড়িতে কাটাবে, তারপর নতুন কোম্পানিতে জয়েন করবে। ভেবে ভালো লাগলো সামনের কয়েকটা দিন ওর কোনো তাড়া নেই, চাইলে সবাইকে নিয়ে কয়েকটা কাছাকাছি কোথাও ঘুরে আসা যাবে। 11:15 নাগাদ পাপিয়ারা সবাই হৈ হৈ করে ফিরল। রেনুর ইচ্ছে করে লাইটটা নিভিয়ে দিল, যাতে ওর ঘরে হামলা না করে, কিন্তু মেয়েগুলো সব বুঝেও হামলা করবে তার উপর। তোরাটা বাইরে গেলে রীতিমতো শোরগোল তুলে দিবে। অগত্যা রেনু দরজা খুলে বলল, আজ আমি খুব টায়ার্ড, কাল সকালবেলা সব কথা হবে। কিন্তু কেউ সে কথা পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করলো না। হুড়মুড় করে ঘরে ঢুকে রুমের সোফাগুলো দখল করলো। আগে সব কথা শুনবো, তারপর নিজেদের রুম যাব, তার আগে তুমি ছাড়া পাবে না। ওদের রেনুর সাথে বসলো, শোনানোর মতো কোনো কথা নেই, গিয়েছি খেয়েছি চলে এসেছি। সবাই যেন কত আনন্দের রসদ পেল, বেশ পা তুলে আয়েশ করে বলল, এটা কীরকম কথা? আমরা আজ অবধি কোনোদিন তোমাকে কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারলাম না, এখন রাজীব দা এতখানি এগোতে পারছে, এটাই তো বিরাট খবর। তা কোন রেস্টুরেন্টে দিয়েছে? রেনু বেজার মুখে করে বলল, রেস্টুরেন্টের নামটা তো দেখতে পাইনি, কীরকম একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে পৌঁছে গেছিলাম। পাপির সঙ্গে সঙ্গে বেশ রাজীবদাকে ফোন করে রেস্টুরেন্টের নাম জেনে এসেছি। রেনু অবাক হয়ে জিজ্ঞেস করলো, রাজীবের ফোন নাম্বার কোথায় পাবি? পাপি হাসতে হাসতে পাশ থেকে একটা কার্ড বের করলো, ফুলের বুকের সাথে ছিল। তুমি দুটোই একসাথে বাইরে বের করে দিয়েছিলে, বুকেটা আমাদের রুমে গেছে, কার্ডটা আমার কাছে। রেনু বুঝতে পারলো রাজীব শিওর ছিল না ওর রুম পর্যন্ত আসতে পারবে কিনা, যদি রুম সার্ভিস দিয়ে পাঠাতে হয়। তাই কার্ডে নিজের নাম ফোন নাম্বার লিখে পাঠিয়েছিল। একটু দীর্ঘশ্বাস ফেলে জন্য, নামটা আমি সত্যিই জানি না, দেখতে পাইনি, আন্ডার ওয়াটার অ্যাকোমোডেশন রেস্টুরেন্ট। সঙ্গে সঙ্গে সম্মিলিত বিকট একটা চিৎকার, আরে বাস! রাজীব দা তো দারুণ রোমান্টিক, ওখানে যে এরকম একটা রেস্টুরেন্ট আছে আমরা তো জানতেই পারিনি। দীপার সঙ্গে সঙ্গে মোবাইলে সার্চ করলো এবং চিৎকার করে জানিয়ে দিল, মোলাস্কা। ওরে বাপরে, তোমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলে রেনু তুই? সঙ্গীতা কপাল চাপড়াতে চাপড়াতে বলল, আমায় কেন এরকম জায়গায় ডিনারে ইনভাইট করে না? হাজার হাজার প্রশ্ন, কি খেলে কি করলে শেষের দিকে রাজীবদার সাথে তোমার আলাপ কীভাবে, একটা ছবিও নেই। শুয়ে সবাই প্রচণ্ড মুচড়ে পড়ছে, এরকম একটা জায়গায় গিয়ে যে কেউ ছবি না তুলে আসতে পারে, এটা ওদের বিশ্বাস হচ্ছে না। মোটামুটি যখন সব কটাকে ঠেলে গুতিয়ে তুলবার একটা ব্যবস্থা করতে রেনু, সেই সময় রেনুর ফোন বেজে উঠল। রাজীব। সবাই আবার সোফায় বসে পড়লো। নিশ্চয় রাজীব দা, তুমি ওই ঘর থেকে ফোন ধরে এসো, আমরা কেউ ডিস্টার্ব করবো না, তবে কালকে তোমরা কোথায় যাবে না জেনেও রুম ছাড়বো না। আর রাজীব দাকে জানিয়ে দিও আমাদের রাজীব দাকে খুব পছন্দ হয়েছে।
আগাত্তা রেনু বেডরুমে গিয়ে ফোনটা রিসিভ করলো। এত রাত্রে ফোন? আজকে ওরা সবাই আমার রুমে বসে আছে, নয়তো এত রাত্রে আমার ফোন অন থাকে না। রাজীব খুব ধীরে ধীরে বলল, রেনু, তুমি কোনোদিন স্কুবা ড্রাইভিং করছো? আমি কয়েকটা টিকিট পেয়েছি। তুমি চাইলে তোমার গ্রুপকে কালকে সবাই স্কুবা ড্রাইভিং করতে যেতে পারি। রেনু চমকে গেল। রাজীব গুড নাইট জানাতে ফোন করতে পারে, কালকে ওর সাথে বেরোনো নিয়ে রিকোয়েস্ট করার জন্য ফোন করতে পারে, কিন্তু রাজীব যে এরকম একটা প্রস্তাব দিতে পারে এটা রেনুর কল্পনার বাইরে। আরও একটা কথা, ভাইজিকে যে স্কুবা ড্রাইভিং করা যায় এটাও রেনুর জানা ছিল না। পাবিয়েদের মুখটা মনে পড়ে গেল। 5 বছর ওদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছে। যাবার আগে ওদের এই গিফটটা দিলে পারলে মন্দ হতো না। একটু থেমে বলল, আমার টোটাল 12 জন আছে, সবার টিকিট পাওয়া যাবে? রাজীব সঙ্গে সঙ্গে উত্তর দিল, তার বেশি হলেও অসুবিধা নেই, তুমি কনফার্ম করলে আমি আগে থেকে টিকিট কেটে রাখবো। রেনু একটু থেমে বলল, আমার মনে হয় ওরা যাবে, তাও একবার জিজ্ঞাসা করে নিচ্ছি। একটা কথা রাজীব, ওদের খরচটা কিন্তু আমি দেবো। রাজীব বেশ উত্তেজিত হয়ে বলল, তুমি আগে ওদের জিজ্ঞাসা করে নাও, আমি টিকিট কেটে রাখি, টাকাটার কথা পরে হবে। রেনু মোবাইল নিয়ে আবার ড্রয়িং রুমে এসলো। সবার মুখটা উত্তেজনায় টান টান। পাপিয়ে সাহস করে জিজ্ঞাসা করলো, রাজীবদা প্রপোজ করলো? রেনু সবার দিকে তাকিয়ে কি আন্তরিকভাবে চাইছে রেনুদের জীবনে কিছু ম্যাজিক আসুক। তারপর যত ভালো কোম্পানি পাক না কেন এরকম গুরুবার একটাও পাবে না, এটা রেনু শিওর। একটু হেসে উত্তর দিল, কালকে স্কুবা ড্রাইভিংয়ে যাবি? রাজীব জিজ্ঞাসা করছে। তাহলে ও আগের থেকে সবার টিকিট কেটে রাখবে। সবার বুঝতে কয়েক সময় লাগলো। তারপর যে চিৎকার করলো রেনু ভয় পেয়ে হোস্টেলের স্টাফরা দৌড়ে আসে। পাপিয়া তাড়াতাড়ি বলল, প্লিজ রাজীবদাকে ভিডিও কলে করতে বলো না, সামনাসামনি থ্যাংক ইউ বলবো। রাজীবদার তো ইনফরমেশনের খুনি, ভাগ্যে তোমার রুম ছেড়ে যায়নি, নাহলে তুমি এতক্ষণে ফোন অফ করে ঘুমিয়ে পড়তো। এত ভালো একটা সুযোগ হাতছাড়া হয়ে যেত। চলবে 3 দিন। প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।